তোমার বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি সবকিছু যেন বিশালের নামে হয়। প্রতিশোধের আগুনে তুমি নিজেই পুরো ছাই হয়ে যাবে ত্রিবেণী। শেষ করে দিতে চাইছো নিজেকে? শেষ হওয়ার আর কি বাকি আছে? সবই তো হারিয়েছি আমি। যতদিন না ওকে আমি শাস্তি দিচ্ছি, আমি চুপ করে বসে থাকবো না। কিচ্ছু বুঝে উঠতে পারছি না আমি এখন। একবার ত্রিবেণীর সম্মানহানি ঘটলো, আর দ্বিতীয়বার ওর এই আত্মত্যাগ। অদ্ভুত একটা সংশয়, কার পক্ষ নেব আমি বুঝতে পারছি না। আপনি এত চিন্তায় কেন আছেন? আমি বিশালের সঙ্গে দেখা করতে গিয়েছি। আমার যাবতীয় যা সম্পত্তি রয়েছে সেগুলো সব পাওয়ার অফ অ্যাটর্নি আমি ওর নামে করে দিয়েছি। দেখ, এবার তুই আমায় বল, এই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত? দাদু আমাকে গীতার সার বুঝিয়েছিলেন। উনি বলেছিলেন আমাকে, যদি আমরা ধর্ম সংকটের সাথে না লড়তে পারি তাহলে সারথি তো হতেই পারি। ঠিক তেমনি যেমন কৃষ্ণ হয়েছিলেন, যাতে অর্জুন তার ধর্মযুদ্ধটা লড়তে পারে, সত্য আর ন্যায়কে রক্ষা করতে পারে। আমরা ত্রিবেণীর জন্য ওর সারথি হব, ওর পাশে দাঁড়াবো। আমরা যতটা পারি আমাদের ওর জন্য করা উচিত। তুই যেগুলো বলছিস সেগুলো একদমই ঠিক কথা সন্তুরি, কিন্তু আমার সম্পত্তির ওপর আমার বাকি সন্তানদেরও যাবতীয় অধিকার রয়েছে, তাই না? আর আমি এখানে এটাতে সই করে দিয়ে সবকিছু মেঘার নামে করে দিয়েছি, তাই আর এবার যদি ভবিষ্যতে কোনোদিন আমার কোনো সন্তান, হিতেন বা অন্য কেউ এসে যদি আমাকে কখনো জিজ্ঞেস করে যে বাবা তুমি এরকমটা কেন করলে, তাহলে আমি কি উত্তর দেবো ওদের বলতো সেদিন? তুমি এটা ভাবলে কি করে? তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও সেটা নিয়ে আমাদের আক্ষেপ থাকবে? আমি জানি তুমি যা করছো ত্রিবেণীর ভালোর জন্যই করছো। আর ত্রিবেণী তো আমার মেয়েরই মতো, তাই না? তুমি তো আমায় শিখিয়েছিলে যে মানুষের সম্মান আর নারীর মর্যাদার থেকে কোনো সম্পত্তি বড় হয় না। অনেক বছর আগে আমি যখন হিরে ভেঙে ফেলেছিলাম তখন আমার জন্য পুরো গ্রাম বিপদে পড়েছিল। এমনকি তোমার সবকিছু চলে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল। তখন আমি আর তুমি মিলে সেই বিপদের সম্মুখীন হয়েছিলাম। আর তুমি নিজে মাধব কাকাকে বলেছিলে যে আপনার আসল ছেলে হলো আপনার হিতেন। তাই যদি মেঘা আর বিশাল এই সমস্ত সম্পত্তি নিয়েও নেয় তাহলে ওরা তো তোমার আসল সম্পত্তি নিয়ে নিতে পারবে না। দেখো বাবা, আমাদের মাইয়া বংশীদের সম্মান যদি থাকে, এরকম সম্পত্তি আমরা আবার করে নেব। তুমি যা করছো ঠিকই করছো, আমি তোমার সঙ্গে আছি। অদিতি ভাই, তুমি তো এবারের অভিভাবক, তাই না? আমার ছেলে আমাকে তার নিজের কথা বললো, এবার তুমি আমায় বলো। এ তুই কি বলছিস রে ভাই? আমার গর্ব এটাই যে তুই আমার ভাই। তুই যা সিদ্ধান্তই নিস না কেন, আমি মন থেকে সেটার উপরেই বিশ্বাস রাখবো, চিরকালের মতো। সন্তান যখন ছোট থাকে না, তখন বাবা মার হাত ধরে হাঁটতে শেখে। ওর বিশ্বাস থাকে যে বাবা কখনো ভুল করবে না। আর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেই বিশ্বাসেই তখন সব দায়িত্ব সন্তানদের উপর ছেড়ে দেয়। আমি তো সব সময় পাশে আছি,
আর সব সময় থাকবো। বাবা, তুই পিছিয়ে যাস না, আমি আছি তোর সাথে। এবার দেখো, আমাদের ভালো দিন নিশ্চয়ই আসবে। সবকিছু সেরকমই হচ্ছে বিশাল, যেরকম আমি চেয়েছিলাম। কিন্তু তখনই যদি ধর্মরাজ আমাদের শর্ত মেনে নেয়। মেনে নিয়েছি আমি তোর শর্ত, কিন্তু একটা কথা মনে রাখার চেষ্টা কর যে এই বিষয়টা নিয়ে যাবতীয় খবরাখবর ত্রিবেণী যেন কোনোভাবে জানতে না পারে। সমস্ত নিয়ম কানুন মেনে গোটা সমাজের সম্মুখে ওদের বিয়ে হবে, আর এই বিয়েটা হয়ে যাওয়ার পরেই আমি সইটা করে দেবো। যদি বিয়ে হওয়ার পরে আপনি পেপারে সাইন করতে অস্বীকার করেন তখন? এই ছেলে, ধর্মরাজ মাহিয়া বংশী আজ পর্যন্ত কথা দিয়ে কোনোদিন সেই কথার খেলাপ করেনি, বুঝতে পারলি কি বললাম আমি? বিশাল, আমি ডিএমকে ভালো করেই চিনি। একবার যা উনি কথা দেন, উনি সেই কথা রাখেন। আমি আপনার শর্তে রাজি আছি। আপনি গিয়ে বিয়ের প্রস্তুতি নিন, আমরা বরযাত্রী নিয়ে চলে যাব। যখন একজন মেয়ের বিয়ে হয় তখন তার মায়ের দু চোখে কেন জল আসে জানো? কারণ তার মেয়ে তার থেকে দূরে চলে যায়। কিন্তু শাশুড়ির চোখে আনন্দে জল আসে, কারণ তার বৌমা তার বাড়ি আসতে চলেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার চোখে জল আসছে কেন। যখন একজন ছেলের বিয়ে হয় তখন তার মা তার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে, কিন্তু আমি তোমার কাছে কি কামনা করব? শুধু এটুকুই, যাতে আমি ন্যায় বিচার পাই, আর যা আমি করতে যাচ্ছি তাতে আমি সফল হতে পারি। এটুকুই আশীর্বাদ চাই ঠাকুমা। আর হ্যাঁ, একটা কথা দিতে হবে আমায়, যে আমার চিন্তা একদম করবেন না, আমি নিজের খেয়াল রাখতে পারি। মালকিন, আপনাদের দুজনকে নিচে ডাকছে। চলো। ঋষভ, আজকে তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এই নাও, 7 পাকের সময় এটা দিয়ে দিও। মেঘা, তোমার এত কষ্ট করার কোনো দরকার নেই, কিন্তু আমরা কোন পক্ষ আর এটা আমরা খুব ভালো করেই জানি কখন কি করা উচিত। আমরা সামলে নেব। ত্রিবেণী, আমি জানি না যে ভালোবাসা কাকে বলে, আর এটাও জানি না যে ভালোবাসা কিভাবে প্রকাশ করে, কিন্তু আমি এটা নিশ্চয়ই জানি যে তুমি পাশে থাকলে আমার জীবনটা আরো রঙিন হয়ে উঠবে। তুমি কি আমার জীবন সঙ্গিনী হতে রাজি আছো? হ্যাঁ, আমি রাজি।
এবার আপনারা দুজন যজ্ঞে আহুতি দেবেন। পাত্রের ডান হাতকে আপনি ওনার ডান হাত দিয়ে নিজের ডান হাতকে স্পর্শ করুন। গাঁটছড়া বাঁধার জন্য এগিয়ে আসুন। এবার আপনি ওনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। मेरी हार हार चीर हरण ये कैसा
এবার আপনাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। ধর্মরাজ বাবু, বিয়ে হয়ে গেছে, এবার আপনিও আপনার আশীর্বাদ দিয়ে দিন। আপনার মনে আছে তো কি আশীর্বাদ দিতে হবে? নে, সই করে দিয়েছি আমি, সবকিছু তোর। আপনি খুব ভালোই দায়িত্ব পালন করেন। এবার তোমাদের কারোর আশীর্বাদের প্রয়োজন নেই, ধর্মরাজ বাবুর আশীর্বাদ পেয়ে গেছো। এসব কি দাদু? ঠাকুমা, বলুন না এসব কি হচ্ছে? ত্রিবেণী, যেমন মালিক তোমাকে তোমার নিজের জীবনে ন্যায় করতে আটকাননি, সেভাবেই আমিও মালিককে বাধা দিতে পারবো না। কিসের ন্যায়? বাবা ওনার সমস্ত সম্পত্তি, এই বাড়ি, মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস সবকিছু মেঘা আর বিশালের নামে করে দিয়েছে। এই শর্তে বিশাল তোমাকে বিয়ে করেছে। এটা কি করলেন আপনি? কেন? আমি তো নিজের বোঝা কমাতে চেয়েছিলাম, আর আপনারা এত বড় বোঝা কেন দাদু? আমার মতো অনাথের জন্য আপনি এত বড় ত্যাগ কেন করলেন দাদু? তোর লজ্জা করছে না একটু যে তুই নিজেকে এভাবে অনাথ বলছিস? তোর বাবা আমি রে, জীবিত রয়েছি, আর তোর বিয়েটা যখন হয়ে গেল তখন বিদায়টাও তো খুব ধুমধাম করে হবে, তাই না? আর তুই নিজের মান, নিজের সম্মান সবকিছু একেবারে পরীক্ষার মুখে ফেলে দিয়েছিস। হ্যাঁ, আমি তো শুধুমাত্র এই ছোটখাটো। চল, তোর তো বিয়ে হয়ে গেল, তাই এখন ধুমধাম করে তোকে বিদায়ও জানাই আমি। কি বলিস তুই? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, বিদায়ের সময় হয়ে গেছে, কিন্তু বিশাল আর ত্রিবেণী নয়, আপনার আর সন্তোষ। এখনই আপনি পেপারসে সাইন করেছেন, আর এই পেপারস অনুযায়ী এই সব কিছু বিশাল আর আমার, এই বাড়িও। তাই এই বাড়ি থেকে আমরা নয়, আপনি আর সন্ত যাবেন।